সবাইকে আজকে আমি কথা বলবো জামাত প্রসঙ্গে। জামাত প্রসঙ্গে সবসময় আমার আলোচনা হয়, কিন্তু হঠাৎ করে গতদিন সংসদে সরকার দলীয় সদস্য এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যের পর এটা নতুন করে আবার আলোচনার সূত্রপাত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইতিহাসের যে অংশগুলো আপনাদের পক্ষে যায় না সেগুলো ভুলে গেলে চলবে না। কিন্তু এই দুই নেতার বক্তব্যের আগে এটিএম আজহারুল ইসলাম, যিনি সহকারী সেক্রেটারি জেনারেল জামাত ইসলামীর, তার একটি বক্তব্য কিন্তু প্রণিধানযোগ্য এবং আমি মনে করি যে জাতীয় সঙ্গীতের মতো পবিত্র জায়গায় এইভাবে দেশবিরোধীদের, স্বাধীনতা বিরোধীদের পক্ষে মন্তব্য করা এবং সেটা কার্যবিবরণীতে স্থান পাওয়া অত্যন্ত একটা উদ্বেগের বিষয়। এটি আজহারুল ইসলাম বলেছিলেন যে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের জন্য যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে জামাত ইসলামের নেতা, তাদেরকে হত্যা করা হয়েছে। অর্থাৎ যে বিচারটাকে বলা হয়েছে জুডিশিয়াল কিলিং, এবং এই অভিযোগকে বলা হয়েছে মিথ্যা মামলা। তার মানে হচ্ছে এই জিনিসটা কিন্তু গত ৫০ বছর পর্যন্তই বলা হচ্ছে জামাতের পক্ষ থেকে এবং স্বাধীনতা বিরোধীদের পক্ষ থেকে, যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে সেগুলি মিথ্যা। অর্থাৎ তারা ৭১-এ বাঙালি নিধনে কোনো ভূমিকা রাখেনি। এমন একটা বিষয় যখন সংসদে আলোচিত হয়, সঙ্গত কারণেই আমরা ভাবতে পারি যে এখানে মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছে তারা অন্তত এটাকে প্রতিবাদ করবেন। যদিও এখানে মির্জা ফখরুল ইসলাম সাহেব কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেখানে সরাসরি বা প্রত্যক্ষভাবে বা বলা চলে তাদের অভিযোগকে মানে সরাসরি উপস্থাপন করেনি, ভাষার একটু মারপেচ আছে। প্রশ্ন হলো, জামাত এই সুযোগ পেল কিভাবে? জামাত ইসলামী গত সরকার আমলে তো তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা দেখলাম যে ইউনূস সরকার এসে এবং এই আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য তারাই অগ্রণী ভূমিকা পালন করেছে এবং তাদেরকেই আমরা দেখলাম যে মারাত্মক অপরাধে অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদেরকেও তাদেরকে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যেমন যেই এটিএম আজহারুল ইসলাম ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলাকেই মিথ্যা মামলা বলে অভিহিত করেছেন সংসদে দাঁড়িয়ে, সেই এটিএম আজহারুল ইসলাম কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হয়েছে একজন আসামি, এবং তিনি ২০২৫ সালের ২৮শে মে তখনকার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমদের রায়ে বেকসুর খালাস পান এবং সংসদে তিনি যাওয়ার সুযোগ পেয়েছেন। জামাত ইসলামীর এই বক্তব্যগুলি এখন প্রকাশ্যে বলার সুযোগটা কীভাবে পায়, তার দায় কিন্তু আমাদের নিতে হবে। আমাদের ভাবতে হবে শুধুমাত্র ক্ষমতা কিংবা রাজনৈতিক স্বার্থের জন্য এই ধরনের দেশবিরোধী, স্বাধীনতা আন্দোলনের বিরোধী শক্তিকে আমরা কতটা ছাড় দিতে পারি। আজকে যারা কোরআনের আইন এবং কোরআনের আইন, আল্লাহর শাসন বা এই ধরনের একটা ধর্মের আওয়াজ দিয়ে যারা ক্ষমতায় এসছে, মানে ক্ষমতার কাছাকাছি এসছে, এই
এদের বিষয়গুলিকে আমাদের ভাবার দরকার আছে। আজকে তারা কি করতেছে? তারা সংসদে নির্বাচিত হয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা এখনো করতেছে। এই মানবতা বিরোধী অপরাধীদের পক্ষে এবং তাদেরকে মিথ্যা মামলা জড়ানো হয়েছে বলে, শাস্তি দেওয়া হয়েছে বলে এবং তাদের হত্যা করা হয়েছে বলে এরকম অভিযোগগুলো সংসদে উপস্থাপন করার মধ্যে, অথচ তারা কি আল্লাহর আইন চালু করার জন্য কোনো চেষ্টা করেছে? এই যে দেখেন, এই সংসদেই নড়াইল থেকে, যে নড়াইল ২ এর এমপি জামাতের আতাউর রহমান বাচ্চু, তারা যে কতটা সৎ এবং আইনের শাসন পক্ষে কথা বলে, দেখা গেল যে এই বাচ্চু সাহেব তার যে ঐচ্ছিক তহবিল সরকার থেকে যেটা পায়, সেখানে তার মেয়ের ২ জায়গায় মেয়ের নাম দিয়ে ইনি এই তহবিল থেকে টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন এবং সেটা পরবর্তী সময়ে যদি বলা হয়েছে এবং তার জন্য তার দল থেকে কিন্তু তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য জিনিস আছে, যেমন এই সংসদের মধ্যেই আমির হামজা বা এই টাইপের আরও কিছু এমপি যে ধরনের অসংসদীয় আচরণ এবং অদ্ভুত অদ্ভুত রকমের শব্দ চয়নের মাধ্যমে সেখানে তারা বক্তব্য রাখছেন এবং মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিরোধী বক্তব্য রাখছেন, সেগুলি কিন্তু আমাদের দেখতে হচ্ছে এবং শুনতে হচ্ছে এবং সেগুলি রেকর্ডভুক্ত হচ্ছে। এর জন্য দায়ী কিন্তু আমাদের বলছি, যারা তাদেরকে এইভাবে ছেড়ে দিয়ে বিচার বহির্ভূত রেখে আজকে সংসদে পর্যন্ত পাঠানোর সুযোগ করে দিয়েছে বিরোধী দল হিসাবে তারা স্বীকৃতি পেয়েছে। এই জিনিসগুলো আমাদেরকে সহজে ছাড়বে না, এই জিনিসগুলো আমাদের সহজে ছাড়বে না। আগামী দিন যদি এই যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধী অপরাধীদের বিচার করার জন্য এই বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে ওই অপরাধে দায়ী করা হয়, তাইলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সুতরাং সতর্ক হওয়ার সময় আছে এখনো। জামাত ইসলামী, মুসলিম লীগ, পিডিপি, নেজাম ইসলামী, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছে, 30 লাখ মানুষকে হত্যা করার সহযোগিতা করেছে, বাড়িঘর, অসংখ্য হাজার হাজার বাড়িঘর পুড়িয়েছে, মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, তাদের ব্যাপারটা যেন আমরা ভুলে না যাই। সংসদে যাওয়ার পর যেভাবেই তারা সংসদে যাক, তাদেরকে যেন এই জিনিসটা আমাদের বারবার মনে হয় যে এই অপরাধী তারা। এবং আমি বিশ্বাস করি, আজ না হোক কাল হলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী যেভাবে, যেই কৌশলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতায় এবং তার মাধ্যমে বেকসুর খালাস পান, সেগুলো কোনো না কোনো সময় অবশ্যই জনগণ তাদের কাছে জানতে চাইবে এবং এটা জবাবদিহি করা লাগবে, যেই থাকুক, আজ হোক কাল হোক। এবং আমরা এখনও বলবো যে বাংলাদেশটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে, 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, 2 লাখের বেশি মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে এবং তার এই অপরাধগুলির মূল ভূমিকায় ছিল এই দেশের জামাত ইসলাম, মুসলিম লীগ, পিডিপি এবং জামাত ইসলাম আজকে রাজনীতিতে প্রতিষ্ঠিত। তাদেরকে দায় নিতেই হবে, আমাদের সতর্কতা থাকার প্রয়োজন আছে। শুভেচ্ছা, আর সবাই ভালো থাকুন। ধন্যবাদ।